সচিবালয়ে আগুনটা লেগেছিল আসলে বেশ অনেকদিন আগে, কিন্তু দেখা যাচ্ছিল না। মানে বাংলাদেশের অন্যান্য আন্দোলন যখন আন্দোলন মানেই রাস্তায় নেমে আসা, রাস্তা ব্লক করা, ভাঙচুর করা বা অন্ততপক্ষে জ্যাম তৈরি করা, যার ফলে সাধারণ মানুষ মানে সহজেই এই আন্দোলনগুলোর কথা জানতে পারছিল। কিন্তু সচিবালয়ের ভিতরে গত 4 সাড়ে 4 মাসে যে আন্দোলনগুলো হয়েছে, যে অস্থিরতাটা হয়েছে, যে অসন্তোষগুলো তৈরি হয়েছে, সেটা সাধারণ মানুষ খুব বেশি জানতে পারেনি। হ্যাঁ, দৈনিক পত্রিকা ছাপা হয়েছে, নিউজে এসেছে, কিন্তু যেহেতু মানুষ সরাসরি এফেক্টেড না, যার ফলে মানুষ সেগুলো সম্পর্কে খুব বেশি, সাধারণ মানুষ খুব বেশি সচেতন ছিল না বা জানতে আগ্রহী ছিল না যে সচিবালয়ে আসলে কি হচ্ছে। সচিবালয়ে গত 4 সাড়ে 4 মাস ধরে যে অস্থিরতা এবং আন্দোলন চলছিল, সেটা এই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছিল না। সেটারই ফলশ্রুতিতে গত কয়েকদিন ধরে সচিবালয় বেশ উত্তাল। গতকালকেই একটা বড় রকমের আলটিমেটাম দেওয়া হয়েছে। সেটা কি? যে আচ্ছা, প্রথমে আমরা সমস্যাটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করি। যে ৫ই আগস্টে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সচিবালয়ে এই বিশৃঙ্খলাটা চলছিল। পদোন্নতি, পদায়ন, এসব নিয়ে ঝামেলা, আর নানাবিধ ঝামেলার কারণে রুটিন কাজের বাইরে আসলে সচিবালয় খুব বেশি কাজ হচ্ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে যেসব কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেছেন, তাদের পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা, আর্থিক সুবিধার উপর বেশি জোর দেওয়া হয়েছে। গত 4.5 মাসে 537 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব করা হয়েছে 23 কর্মকর্তাকে। গ্রেড 1 পদে পদোন্নতি পেয়েছেন 17 জন, অতিরিক্ত সচিব হয়েছেন 135 জন, যুগ্ম সচিব 228 জন এবং উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন 134 জন। 14টি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিতে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ ছিল সেগুলো বাতিল করা হয়েছে, কিন্তু বর্তমান সরকার ক্রমাগত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েই চলেছেন। আবার কোনো কোনো কর্মকর্তাকে বদলি করে সেই আদেশ প্রত্যাহার করার মতো ঘোষণাও আমরা শুনেছি। এরকম একাধিক সিদ্ধান্ত আমরা বদলে যেতে দেখেছি গত 4 বা 4.5 মাসে। এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা স্পষ্ট হয়েছে। গত 4.5 মাসে সাবেক সচিব, অতিরিক্ত সচিব সহ মোট 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের ইতিহাসে জনপ্রশাসন বা সচিবদের মধ্যে এই পরিমাণ আমলা, গ্রেপ্তার বা মামলা হওয়ার ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি। যার ফলে এটা নিয়েও এক ধরনের অস্থিরতা ছিল, অসন্তোষ ছিল। স্বরাষ্ট্র, স্থানীয় সরকার সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি মন্ত্রণালয় এই মুহূর্তে সচিবহীন অবস্থায় আছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে যোগ দেওয়া, সচিব পদে যোগ দেওয়া 27 জন সচিব এখনো স্বপদে বহাল আছেন। অন্যরা কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, কাউকে কাউকে ওএসডি করা হয়েছে। আর যারা এই যে 27 জন কর্মকর্তা এখনো বহাল আছেন, তারাও আসলে একটা একটা শঙ্কার ভিতরে আছেন। তারা এখনো জানেন না যে তাদেরকে রাখা হবে নাকি তাদেরকেও সরিয়ে দেওয়া হবে। যার ফলে তারা বড় রকমের কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, বড় রকমের কোনো কাজ করতে পারছেন না। তারা এক ধরনের স্থবির হয়ে আছেন। এই সব কারণে এই সব কারণে গত 4 সাড়ে 4 মাস ধরে সচিবালয়ে একটা স্থবিরতা কাজ করছিল। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে যারা বঞ্চনার শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন, তারা যেমন পদোন্নতি পেয়েছেন, আবার দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। এই ঢালাও পদোন্নতিতে অনেক অদক্ষ কর্মকর্তাও পদোন্নতি পেয়ে যান। এইটা নিয়েও আসলে নানান রকম প্রশ্ন উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তারা পদবঞ্চিত থেকেছেন বা পদোন্নতি হয়নি বলে দাবি করেছেন, তাদেরকে যেমন পদোন্নতি দেওয়া হয়েছে, আবার এমন অভিযোগ আছে যে দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। ঢালাও পদোন্নতিতে অনেক অদক্ষ কর্মকর্তারও পদোন্নতি হয়েছে। এসব নিয়েও প্রশাসনে বা সচিবালয়ে নানান রকম অসন্তোষ দানা বেঁধে উঠছিল গত 4 বা 4.5 মাস ধরে। এসব অস্থিরতার মধ্যেই আমরা জানি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তাদের বড় যে টার্গেট করেছে যে গোটা বাংলাদেশ সংস্কার করবে, যে কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করেছে। তো সেই সংস্কার কমিশনের মধ্যে স্বভাবতই আমলাতন্ত্র একটা বড় ক্ষেত্র। সংস্কারের জন্য আমলাতন্ত্র একটা বড় ক্ষেত্র। তো স্বাভাবিকভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই সংস্কার করতে চেয়েছেন আমলাতন্ত্রেও।
স্বাভাবিকভাবেই এই সরকার জনপ্রশাসন বা সচিবালয় বা আমলাতন্ত্র একটা সংস্কার করতে চেয়েছেন এবং সেই জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মুইত চৌধুরীকে। এই সংস্কার কমিশনে একজন শিক্ষার্থী প্রতিনিধি আছেন, তার নাম মেহেদী হাসান। গত কয়েকদিন আগেই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যে জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা সংবাদ সম্মেলনে একজন শিক্ষার্থী প্রতিনিধি সবাইকে বলছেন যে তাদের আরো পড়াশোনা করে আসা উচিত ছিল, তাদের জ্ঞানের ঘাটতি আছে। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তো সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, সেই সংস্কার কমিশনের কথাই আমরা বলছি। এই মাসের মানে ডিসেম্বরের 31 তারিখেই তাদের একটা রিপোর্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল সরকারের কাছে। তো এই সংস্কার কমিশন এই রিপোর্ট জমা দেওয়ার আগে গত মঙ্গলবার একটা মত বিনিময় সভা করে বা সংবাদ সম্মেলন করে। তো সেখানে তারা মূল পয়েন্টগুলো, সংস্কারের মূল পয়েন্টগুলো তুলে ধরে। সেই পয়েন্টগুলো কি কি? কমিশনের করা সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% ও অন্য ক্যাডারের জন্য 50% বরাদ্দ করা এবং শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা করে দেওয়া। বর্তমানে প্রশাসন ছাড়াও বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব হতে পারেন। এই পদে পদোন্নতির বিষয়ে কোটা নিয়ে উচ্চ আদালতের একটা রায়ও আছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% ও অন্য ক্যাডার থেকে 25% সাধারণত নেওয়া হয়। কিন্তু বর্তমান সংস্কার কমিশন প্রস্তাব করলো যে প্রশাসন ক্যাডার থেকে 50 জন আর অন্য ক্যাডারগুলো থেকে 50 জনকে নিয়োগ দিতে হবে। এইটা নিয়েই মানে এই ঘটনাটা, এই সুপারিশের কথাটা যখন জানাজানি হলো, তারপর থেকেই ব্যাপকভাবে অসন্তোষ তৈরি হতে লাগলো, সচিবালয়ে আন্দোলন শুরু হতে লাগলো। ব্যাপারটি জানাজানি হয়ে যাওয়ার পর শুরু হলো আন্দোলন আর আন্ত ক্যাডার দ্বন্দ্ব। সামনে আসছে কোটা প্রশ্ন। এমন সুপারিশ বাস্তবায়িত হলে প্রশাসন ক্যাডারের পদোন্নতির কোটা কমে যাবে বলে মনে করছেন প্রশাসন ক্যাডাররা। উল্লেখ্য, বর্তমানে সচিবালয়ে প্রশাসন ক্যাডারেই আছেন 6,000 জনের বেশি কর্মকর্তা। তারা দাবি করছেন সহকারী কমিশনার থেকে শুরু করে সচিব পর্যন্ত পদগুলো সমন্বয় করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস তৈরি করতে হবে। তার মানে প্রশাসনের শতভাগ পদ হতে হবে প্রশাসন ক্যাডারের জন্য। এই দাবিতে 22 তারিখে তারা সচিবালয়ে বড় জমায়েত করেছেন। সংস্কার কমিশনের এই 50-50 বন্দোবস্তকে তারা বৈষম্যমূলক, অযৌক্তিক আর ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা গত 25 ডিসেম্বর মানে গতকাল 25 ডিসেম্বর ব্যায়াম মিলনায়তনে প্রতিবাদ সভা করেছেন। অভিযোগ করেছেন যে জনপ্রশাসনের সংস্কারকে ভিন্ন খাতে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর একটা ষড়যন্ত্র চলছে। তাদের এক কথা, উচ্চ আদালতের একটা মীমাংসিত বিষয়ে এ ধরনের প্রস্তাব সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা যখন এরকম দাবিতে সরব হচ্ছেন, অন্য ক্যাডারের কর্মকর্তারাই বা বসে থাকবেন কেন? উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ নীতি নির্ধারণী পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডারের কর্মকর্তার সমান অধিকার নিশ্চিত করার দাবিতে 24 ডিসেম্বর মঙ্গলবার কর্মবিরতি পালন করেছে 25টি ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। 26 ডিসেম্বর মানববন্ধনেরও ডাক দিয়েছে তারা। এই যে এই 50-50 বন্দোবস্তের পাশাপাশি সংস্কার কমিশন কিন্তু আরেকটা সুপারিশ করেছে। শিক্ষা আর স্বাস্থ্যকে ক্যাডারে না রেখে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আলাদা করে দেওয়ার সুপারিশ করেছে। ফলে স্বাভাবিকভাবে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারাও আলাদাভাবে মাঠে নেমেছে, আন্দোলনে নেমেছে। এই যে এক দলের মানববন্ধন আর আরেক দলের প্রতিবাদ, এর মাঝখানে কি হলো? এর মাঝখানে বিসিএস কল্যাণ সমিতি মানে বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এটার যে সভাপতি এবিএম আব্দুল সাত্তার 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটামটা কি? এই আলটিমেটামটা হচ্ছে যে এই যে সংস্কার কমিশনের যে প্রধান আব্দুল মুইত চৌধুরী, তাকে হয় পদত্যাগ করতে হবে আর নয়তো অপসারণ করতে হবে। তিনি এটাও বলেছেন যে যদি অপসারণ না করা হয়, কিভাবে অপসারণ করতে হবে তা তিনি ভালো করে জানেন। সেই হাতিয়ার তাদের কাছে আছে। তিনি 4 জানুয়ারি মহাসমাবেশ করার আহ্বান জানান। এই যে সংস্কারকে কেন্দ্র করে গোটা সচিবালয়ে উত্তাল, প্রশাসন স্থবির, তার মধ্যে আলটিমেটাম। সরকার কোনোভাবেই
এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারছিল না। যখন এইরকম একটা উত্তাল পরিস্থিতি, এর মধ্যেই 25 ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লাগলো। এই আগুন কে লাগিয়েছে, কারা লাগিয়েছে, এটা কি নাশকতা নাকি কাকতাল, এটা এই মুহূর্তে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি নেই। সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, সেটা নিশ্চয়ই তদন্ত করে জানা যাবে। কথা হচ্ছে যে এই যে আগুনটা, এই মাঝরাতে আগুনটা জ্বলে উঠলো, এই আগুনটা কি নিভিয়ে দিতে পারবে গত 4 সাড়ে 4 মাস ধরে সচিবালয়ে যে আগুন জ্বলছিল সেটা, নাকি সে আগুন আরো দ্বিগুণ হয়ে জ্বলে উঠবে? প্রশ্ন এখন এটাই। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।